আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ কিডনি, মূত্রথলি, মূত্রনালী ইত্যাদি। আমরা জানি অনেকের ক্ষেত্রেই পুরুষ বা মহিলা, ছোট বড়, বয়স্ক বা ইয়াং জেনারেশন সকলের মধ্যেই এই সমস্যাগুলো দেখা দিতে পারে যখন আমাদেরকে একজন কিডনি, মূত্রনালী বা মূত্রথলির বিশেষজ্ঞের পরামর্শ নেবার প্রয়োজন হয়। বিশেষ করে অনেকের ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এই জাতীয় ইনফেকশনের সংখ্যা অনেক বেশি পরিমাণে দেখা যায় এবং বয়স্ক পুরুষদের ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা যায়। প্রিয় দর্শক, আমরা আসলে সেই সময়গুলোতে যদি অপারেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছেই যাব এবং তার পরামর্শ নেবার চেষ্টা করব। আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবার চেষ্টা করব এবং বুঝবার চেষ্টা করব কখন আসলে এখন আমাদেরকে ইউরোলজিস্টের পরামর্শ নিতে হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়ে কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির সমস্যা এবং তার জটিলতা। দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে এবং এই অনুষ্ঠানটা যদি পরবর্তীতে আপনারা দেখতে বা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV হেলথ প্রোগ্রামস এই ঠিকানায়। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইউরোলজিস্ট এবং সার্জন ডাক্তার তাজকেরা সুলতানা চৌধুরী, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে। ধন্যবাদ বাজিত। জি, আমি প্রথমে একটু আপনার কাছে বুঝবার চেষ্টা করছি বা আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আপনাদের যে সাবজেক্ট ইউরোলজি, আপনারা কোন কোন বিষয়ে ডিল করেন এবং আরেকটু সহজ করে যদি আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দেন। অবশ্যই, ইউরোলজি হচ্ছে মেডিকেল সায়েন্সের এমন একটা সাবজেক্ট যেখানে আমরা ডিল করি মানুষের শরীরে দুটো কিডনি থেকে দুটো ইউরেটার, তারপর একটা মূত্রথলি, দেন ইউরেথ্রা মূত্রনালী যেটা, এবং একই সঙ্গে মেইল কজ অফ ইনফার্টিলিটি মানে সন্তান না হওয়ার জন্য পুরুষদের যে কারণগুলো থাকে সেই কারণগুলোর সার্জিক্যাল সাইডটা বা এবং মেডিকেল সাইড দুটোই আমরা ডিল করি। আপনার কাছে আমরা শুনলাম আপনার কাছে কোন কোন ধরনের পেশেন্টরা বেশি আসে, অর্থাৎ কোন কোন কমপ্লেইন নিয়ে পেশেন্টরা বেশি আসে? ধন্যবাদ। আসলে আমি তো একটা সরকারি মেডিকেল কলেজে কাজ করছি এবং আমার সরকারি হাসপাতালে রুগী দেখার অভিজ্ঞতা 22-23 বছর। তো যখন আমি আমার মেডিকেল কলেজ হসপিটালে যখন কাজ করি আউটডোরে বা ইনডোরে, সেখানে ছেলে মেয়ে বাচ্চা সব ধরনের রুগী আসেন। আর যখন আমি স্পেশালি আমার ওপিডি চেম্বার, যেটা আমি বাইরে প্রাইভেট প্র্যাকটিস করি, সেখানে যেহেতু ওটা প্রাইভেট সেন্টার এবং ওখানে কিন্তু আমি সবাইকে মানে বলার চেষ্টা করি যে আমি মহিলাদের ফিমেল ইউরোলজি, ফাংশনাল ইউরোলজি, রিকনস্ট্রাকশন এই কাজগুলো বেশি করি, ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে কাজ করি। সেজন্য সারা বাংলাদেশ থেকে আমার মানে সুহৃদরা, আমার বন্ধুবান্ধব বা আমার টিচাররা, আমার কলিগরা সবাই আমার কাছে মূত্রনালীর মহিলা রোগীদেরকেই পাঠান। তো আমার প্রাইভেট প্র্যাকটিসে আমি মহিলা রোগী বেশি দেখি, বাট সরকারি হাসপাতালে সব ধরনের রোগী আমি দেখি। জি, অবশ্যই একজন ইউরোলজিস্ট হিসেবে তার মধ্যেই মানে অ্যাজ এ হোল যদি আমি বলি ইউরোলজি সাবজেক্টের যে মানে রোগীরা কেমন আসে, আমি যদি 100 জন রোগী মনে করি আমাদের আসছে ইউরোলজি আসতেছে, তার ভিতরে শতকরা 75 থেকে 80 ভাগই হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, মানে প্রস্রাবে জ্বালা পোড়া, যেটা বারবার হচ্ছে। একবার দুইবার জ্বালা পোড়া হলে সাধারণত বাংলাদেশের মানুষরা ডক্টরের কাছে আসে না, তারা তাদের পার্শ্ববর্তী কোনো একটা ফার্মেসি বা কোনো একটা পরিচিত লোক বা কারো কাছে বা সিনিয়রদের কাছ থেকে যে একটা চিকিৎসা নিয়ে নেয়, তার মা বাবা তার সন্তানকে দেয় বা যে ভুগেছে সে আরেকজনকে দিয়ে দেয়, একজন রুগী আরেকজন রুগীকে ওষুধ দেয়। কিন্তু বারবার যখন তলপেটে ব্যথা, প্রস্রাবে জ্বালা পোড়া এগুলো হতে থাকে তখন তারা ডাক্তারের কাছে আসে। আবার কিছু রুগী এরকম পায় তারা আসলে ভয় পেয়ে আসে, যে শুনেছি মানে পরিবারে যদি একটা ঘটনা ঘটে বা কিছু হয়, জ্বালা পোড়া হচ্ছে, অন্য কিছু হচ্ছে, তারা ওই ধরনের রুগীগুলো আসে। এদেরকে আমরা ফাংশনাল ইউরোলজির রুগী বলি। তার পরবর্তীতে কিছু সত্যিকারের প্রবলেমের রুগী আসে, যেটা বয়স্ক মানুষদের, পুরুষদের ক্ষেত্রে আমরা বলবো যে প্রোস্টেটের সমস্যা নিয়ে আসে, স্ট্রিকচার ইউরেথ্রা নিয়ে আসে, যে প্রস্রাব আটকে যায়, ক্লিয়ার হয় না। তারপর হচ্ছে আপনার কিডনিতে বিভিন্ন ধরনের টিউমার নিয়ে আসে, তার থেকে বেশি আসে স্টোন ডিজিজ, পাথর। বিশেষ করে যারা কায়িক পরিশ্রম করেন, বাইরে কাজ করেন, আউটডোর অ্যাক্টিভিটিসে আছেন, তাদের বেশিরভাগেরই কিন্তু পাথরের সমস্যাটা বেশি। যেমন বাংলাদেশের আমাদের মানে পেশেন্ট নিয়ে যে আমরা যে গবেষণাগুলো করি সেখানে বুঝতে পারি, যেমন কিছু কিছু জায়গার মানুষগুলো আসলেই বুঝে বাড়ি কোথায়, তার সমস্যাটার প্রথম কারণ হচ্ছে পাথর। যেমন হচ্ছে বরিশালের দিকে, তারপরে দক্ষিণবঙ্গে আরও জেলাগুলো আছে, কক্সবাজার, চট্টগ্রাম, হ্যাঁ, এইসব জায়গার পেশেন্টদের পাথরের
আধিক্য বেশি, কিডনি স্টোন ডিজিজের প্রবলেম বেশি। জি, আর হচ্ছে মাঝবয়সী ধরেন কর্মক্ষম অবস্থায় যারা আছে, সেটা পুরুষ বা মহিলা, একটু ডিফারেন্স আছে। মহিলাদের ক্ষেত্রে সেখানে আসে সাধারণত সন্তান জন্মদানের বিষয়ে যে জটিলতাগুলো হয়, তার একটা অংশ হিসেবে প্রস্রাবটার তার প্রবলেম হয়, সে হয় ধরে রাখতে পারে না, অথবা বেশি হচ্ছে, ঘন ঘন হচ্ছে, অথবা তার বারবার ইনফেকশন হচ্ছে। এগুলো স্পেশালি আমার কাছে আমি বেশি পাই। আর বাচ্চাদের ক্ষেত্রে এখন তো অনেক পাচ্ছি যে বাচ্চাদের মধ্যেও মানে প্রবণতা হচ্ছে ঘন ঘন টয়লেটে যাওয়া বা তাদের ইনফেকশন হওয়া, অথবা তার সাইকেল রিলেটেড প্রবলেমের সাথে মানে তার এই ইউরোলজির প্রবলেমও মারা নিয়ে আসে, কিন্তু প্রবলেমটা আসলে ইউরোলজির না, তার হয়তো কনস্টিপেশনের প্রবলেম, অথবা বাচ্চাটার সাইকেলটা সে ম্যানেজ করতে পারছে না। কারণ বাচ্চারা দেখেন তো স্কুলে যায় সকাল 7টা থেকে দুপুরে 1টা 2টা, অতক্ষণ সময় অনেক বাচ্চাই টয়লেট ইউরিন করে না, ভয়েড করে না। এটা কিন্তু একটা মানে নিজের থেকে একটা সমস্যা তৈরি করতেছে। আপনার কাছে অনেকগুলো সমস্যার কথা আমরা শুনলাম, কমন কিছু সমস্যা যেগুলি নিয়ে আসলে প্রতিনিয়ত আমাদের রোগীরা আসছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রুমা খন্দকার, আমি উত্তরা থেকে বলছিলাম। জি বলুন, শুনছি আমরা। বলছিলাম ভাইয়া, আমার ছেলের এখন বয়স 16 বছর সামথিং, 17 বছর রানিং, বাট ওর জন্ম থেকে ওর যেটা হয়েছিল, ওই প্রস্রাবের নালীটা মানুষের স্বাভাবিক বাচ্চাদের, ছেলে বাচ্চা স্বাভাবিক যে প্রস্রাবের নালীটা যে জায়গাটা থেকে থাকে, ওটা না থেকে একটু কি বলবো, একটু উপরের দিকে অথবা নিচের দিকে, নিচে থেকে একটু উপরে হয়েছে, মানে নর্মাল জায়গায় হয়নি। আমার আরো 2টা বেবি আছে, 2টাই ছেলে, ওদের যেভাবে আমার এই ছেলে সেরকম ছিল না। তো আমরা 3বার অপারেশন, স্কার হসপিটালে 2বার, একবার আদ্দিন হসপিটালে অপারেশন করার পরেও কোনোভাবে এটা সাকসেসফুল হয়নি। এখন সমস্যা কি হচ্ছে? এখন সমস্যা হচ্ছে কোন? আমি সেটাই বলছি, এখন আমার ছেলের প্রস্রাব বা সবকিছু স্বাভাবিক আছে, মানে প্রস্রাবের ইয়াটাও অনেক বড় হয়েছে, মানে সবকিছু ঠিক আছে, সে এখন যেহেতু সাবালক। বাট আমি জানতে চাচ্ছিলাম যে এটার কারণে কি আমার বাচ্চার বিবাহিত লাইফ বা বাচ্চা হওয়া বা এগুলোতে কি কোনো? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ দর্শক, অনেক চমৎকার করে বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। বলুন। আমি আসলে বলতেই ভুলে গেছিলাম, ম্যাডামকে অনেক ধন্যবাদ। মনে করেন আমরা কনজেনিটাল ডিজিজ নিয়ে অনেক চিকিৎসা করি, যে জন্মগত ত্রুটিগুলো, ওনার বাচ্চা তার মধ্যে সমস্যা নিয়ে উনি বলেছেন। মানে ম্যাডাম আপনাকে বলছি যে এটা আসলে আপনার বাচ্চাটা যেটা, এটাকে আমরা বলি হাইপোস্পেডিয়াস, এটাই কমন, যে প্রস্রাবের রাস্তাটা পুরোটার শেষ মাথায় না, যে একটু আগে যে এসে শেষ হয়ে যায়। তো এটার বিভিন্ন স্টেজ আছে। এটা যদি মনে করেন একটা রাস্তার একদম শেষ প্রান্তের আগে, মাঝামাঝি একেবারে যদি এটা শেষ প্রান্তের আগে হয় এবং মাঝামাঝিরও পরে হয়, তাহলে হচ্ছে এইটার প্রগনোসিস অনেক ভালো। আমরা কি করতে চাই, আমরা চিকিৎসা করি 2টা কারণে। একটা হচ্ছে যে ফাংশনালিটি, আর একটা তার অ্যাস্থেটিক সেন্স। একটা হচ্ছে একটা বাচ্চা শিশুকাল থেকে যখন বড় হয়, সে যখন দেখে যে অন্য বাচ্চারা একরকম করে প্রস্রাব করতে পারছে, সে করছে, দূরে যাচ্ছে না, বা তার জিনিসটা একটু পিছনে, সে শুনে বড় হচ্ছে, এটা তাকে একটা সাইকোলজিক্যাল ট্রমাতে ফেলে। তো এটা একটা ট্রমা। বাট এটা যদি একদম শেষ মাথার একটু আগেও থাকে, এই বাচ্চা যদি কোনো চিকিৎসা নাও করে, ওর কিন্তু পরবর্তীতে বাচ্চা হওয়া বা তার সেক্সুয়াল পারফরম্যান্সে কোনো সমস্যা হবে না। জি, আপনি এটাই জানতে চেয়েছেন। বাট এটা যদি মাঝামাঝি হয় বা পিছনের দিকে থাকে, দূরে থাকে, তখন এটাকে সামনে আগায় নিয়ে আসতে হয়। এটা ম্যাডাম মানে সারা বিশ্বেই, মানে ইউরোচ্ছার ভিতরে যে কোনো একটা ওয়ার্ক করলে এটার হচ্ছে আপনার মানে রেট, মানে রিকারেন্স রেট হচ্ছে 30%, মানে 100 জন সার্জনেরই 30টা রোগীর ক্ষেত্রে আবার রিডু সার্জারি করা লাগে। এটা কোনো নতুন বিষয় না, এটা কোনো সমস্যা না, এটা ম্যানেজেবল। আর ও যদি পারফর্ম করতে পারে, প্রস্রাবটা একটু দূরে যায় এবং তার ফ্লো ভালো হয়, তাহলে তার সাংসারিক জীবনে বা মানে বিবাহিত জীবনে কোনো অসুবিধা হবে না। ওনাকে আমরা এটুকু আশ্বস্ত করতে চাই। আপনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন তার মধ্যে খুব কমন এবং প্রথমেই যেটি বলছিলেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেকের ক্ষেত্রেই হয়। আসলে ইনফেকশন কেন হয় বা বারবার কেন হয় সেটি নিয়ে যদি একটু বলেন, কখন আমরা এটাকে জটিল বলবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনফেকশন জিনিসটা দেখেন, একটা স্বাভাবিক মানুষ হাঁটাচলা করবে, সব কিছু করবে, কোথাও কোনো ব্যথা থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, আমরা কোনো ফিল করবো না যে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যখন দাঁড়িয়ে থাকি, কাজ করি, আমরা কি আমাদের বডিটাকে ফিল করতে পারি? কিছুই ফিল করি না, আমরা চলছি। যখন কোনো কারণে আমার হাঁটুতে ব্যথা করছে বা হাতে ব্যথা করছে, তখন মনোযোগটা চলে যায় এখানে ব্যথা করছে। প্রথম দিকে মনে রাখতে হবে, ব্যথা বা যে কোনো একটা অস্বস্তি ভাবটা একটা ইনফেকশনের একটা প্রথম ধাপ। তো ইনফেকশন তো নর্মালি হওয়ার কথা না। তার মানে এখন আপনি বলছেন প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, তাহলে প্রস্রাবের রাস্তা মানে তার তলপেটে, মূত্রথলিতে বা মূত্রনালীতে। সাধারণত আমরা প্রায় সিস্টাইটিস, মূত্রথলিতে যেহেতু ইউরিনটা দীর্ঘক্ষণ জমা থাকে, কারণ আপনি জানেন একটা মানুষ 24 ঘন্টার মধ্যে মানুষ ধরেন 5 থেকে 7 বার টয়লেটে যায়। যদি আমি 2 মিনিট হিসাব করি, তাহলে 7 দুগুণে 14 মিনিট, তাহলে 23 ঘন্টা 52 মিনিট বা 23 ঘন্টা 42 মিনিট কিন্তু ইউরিনটা স্টোর থাকে।
মাত্র 14 মিনিটের জন্য সে রিল্যাক্স হয়, সে বের হয়। তাহলে এই যে 23 ঘন্টা দীর্ঘক্ষণ যে স্টোর থাকছে, 23 ঘন্টা জমা থাকছে, সেখান থেকে 23 ঘন্টা 42 মিনিট যখন একটা মাসল, ব্লাডার তো একটা বেলুনের মতো একটা অর্গান, একটা মাসল, সে পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সে 23 ঘন্টা 42 মিনিট একে ধরে রাখছে, সে কিন্তু লিক করছে না। আপনি ভাবেন 50 বছর 60 বছর পর্যন্ত একটা পুরুষ বা মেয়ে সমস্ত কাজ করতেছে, প্রস্রাব জমতেছে, বাথরুমে যাচ্ছে, কোনো দিনও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু কোনো একটা সময় দেখা যাবে সে ধরে রাখতে পারছে না, ছুটে ছুটে যেতে হচ্ছে, ধরে রাখতে পারছে না, লিক হয়ে যাচ্ছে, বা সে করতে যাচ্ছে বের করতে পারছে না, প্রবলেম হতেই পারে। সেজন্য আমাদেরকে এটা যত্ন করতে হবে। মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা লাইফ টাইমে একটা মানুষের 2 থেকে 3 বার হতে পারে, এটা ন্যাচারাল, স্বাভাবিক, এবং এটা আমাদের গবেষণায় এটা লেখা আছে, বইতে সেটা উল্লেখ আছে। তার চেয়ে বেশি যদি কারো হয়, আমরা যদি দেখি বছরে 1-2 বারের বেশি প্রতি বছরই হচ্ছে, দেন উই হ্যাভ টু কনসিডার যে কেন হচ্ছে। আচ্ছা, এখন কারণ যদি আমরা বুঝি কয়েকটা, একটা হচ্ছে মূত্রথলি, একটা হচ্ছে মূত্রনালী। সাধারণত এই মূত্রথলির ভিতরে যদি বেশিক্ষণ ধরে জমে থাকে, বা সে কোনো কারণে প্রস্রাবটা পুরোটা বের করতেই পারে না, তো একটা মানুষ, স্বাভাবিক একটা মানুষ 100 ভাগ ইউরিনের মধ্যে 80 ভাগই বের করে দিতে পারেন, 20 ভাগ সবসময় থাকে, 15 থেকে 20 ভাগ থেকে যাবে। এটা ইউরিন তো প্রতি সেকেন্ড, মিনিটে মিনিটে কালেক্ট হচ্ছে। আচ্ছা, কোন একটা মানুষের যদি 40%-এর বেশি 2 থেকে 3 মাস ধরে এরকম চলে, যে 2-3 মাস ধরেই তার ইউরিন জমে থাকতেছে, হঠাৎ করে 2-একটা এপিসোড, ধরেন 1-2 সপ্তাহ আপনি বেড রিডেন ছিলেন, অসুস্থ ছিলেন, বা আপনি জার্নি করেছেন, বা কোনো একটা কাজের চাপে আপনার একটু বেশি জমা থাকতে পারে, সেটা কিন্তু সমস্যা না। আমরা ক্রনিক রিটেনশন বলি, 2 থেকে 3 মাস একটানা যদি 200 ml এর বেশি কারো জমা থাকে, বা এটা হচ্ছে 40%, তার ক্যাপাসিটি অনুযায়ী 40% বেশি, তাহলে আলটিমেট এটাকে আমরা ক্রনিক রিটেনশন বলি। ক্রনিক রিটেনশন যদি কারো থাকে, তার ইনফেকশন হবেই, অবভিয়াস। তাহলে এখানে 2টা জিনিস, একটা হচ্ছে যে জীবাণুর মানে শক্তি, আর একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টর, মানে যার হবে তার দুর্বলতা। তো ইয়াংদের সাধারণত হয় কি, তাদের শরীর দুর্বল থাকে না, তাদের হোস্টটা থাকে স্ট্রং। তো হোস্ট স্ট্রং কখন হয়, যখন সে একটা মানে হাইজিন মেনটেন করলো না, সে অনেকক্ষণ দীর্ঘক্ষণ জমায় রাখলো, সে ধরেন সেক্সুয়াল পারফরমেন্স বা তার আনহেলদি লাইফস্টাইলের জন্য কোন একটা কারণে তার এটা বারবার হচ্ছে। কিন্তু বয়স্ক মানুষরা কিন্তু দুর্বল থাকে, তাদের জীবাণু তেমন কিছু লাগে না, তাদের নিজের শরীরের স্কিনের জীবাণু, বা ব্লাডের মধ্যে কেউ যদি ডায়াবেটিস হয়, তার ব্লাডের মাধ্যমেই জীবাণু কিডনিতে ঢুকে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বয়স্কদের আমরা বলি আপনারা সবসময় চেক আপে থাকবেন। আমি আমার রোগীদেরকে, বিশেষ করে আমার সেন্টার বা আমার হসপিটালে যখন আসে, যদি আমি সময় পাই, সুযোগ পাই, হসপিটালে তো অনেক বেশি চাপ থাকে, কিন্তু চেম্বারে আমি বলি যে সবাইকে বলি তোমরা তোমাদের মা বাবা, কারণ রুগীরা কিন্তু বাংলাদেশে বয়স্ক রুগীরা একা আসেন না, সবসময় তার সাথে কেউ না কেউ থাকেন, হয় ছেলে মেয়ে, নয় প্রতিবেশী, নয় কাজিন, নয় বোন, কেউ। এটা একটা খুব সৌন্দর্য, এটা কিন্তু আমি দেশের বাইরেও আমি কাজ করেছি, দেখি নাই, ওখানে সবাই একা একাই আসে, হুইল চেয়ারে করে আসে, কিন্তু বাংলাদেশে কিন্তু একটা মজা, প্রতিবেশীও চলে আসে, ইভেন ছেলের শাশুড়ি, তারাও এসে আসলে তখনই কাউন্সেলিং করে দেয়, তখনই আমি সবাইকে বলি যে আপনারা আপনাদের মানে প্রতি বছরের মধ্যে একটা দিন ঠিক করেন। আমি সেটা বলি সাধারণত যার যার জন্মদিন, সেই জন্মদিনে তাকে আপনি মনে করায় দেন আজকে তোমার হেলথ চেকআপের দিন। আমি বাচ্চাদেরকে বলি, আমার স্টুডেন্টদেরকে বলি যে জন্মদিনের দিন তোমার বাবা মাকে হেলথ চেকআপ উপহার দাও, হ্যাপি বার্থডে না বলে তুমি উপহার দাও। কি করবা, তার বেসিক চেকআপগুলো করবা, তার মধ্যে মাস্ট হচ্ছে ইউরোলজি চেকআপটা লাগবে, কারণ এই চেকআপটা মানুষ প্রথমে করে না, কমপ্লিকেটেড অবস্থায় যায় তখন আসলে করতে চায়। আমরা আপনার কাছে সুন্দর পরামর্শ পেলাম, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম আনিস, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। জি বলুন। হ্যাঁ স্যার, আমার সমস্যা বলতে মানে পেশাবটা একটু ঘন ঘন হয়, বিশেষ করে উইন্টার সিজনে বা একটু পানি বেশি খেলে। তো আমি বিভিন্ন টেস্ট করাইছি, ঢাকাতেও বিভিন্ন পরীক্ষা সবকিছু নর্মালি আসছে। তো এখন এখানে ডাক্তার দেখাইছি, উনি আমাকে এই ইউরোকল এই ধরনের একটা ওষুধ দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু আমার যদি গরমের সিজন একদম কম হয়, কিন্তু উইন্টারের দিকে একটু বেড়ে যায় আর কি। আচ্ছা, আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, সেখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা কোনো ইনফেকশন অথবা ডায়াবেটিস এরকম কিছু পাওয়া যায়নি বা কোনো সমস্যা পাওয়া যায়নি? না। জি, আপনাকে ধন্যবাদ। পিসিআর বা যেটা ছিল সেটাও বলছে যে স্যার না নরমালি আছে। জি, আপনার বয়সটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমার বয়স বর্তমানে 49। আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পরে এসে আমাদের এই দর্শকের প্রশ্ন এবং অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। প্রিয় দর্শক, সুস্থ থাকুন। অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময় একটি বিরতিতে যাব, কিছুক্ষণ মধ্যে ফিরবো, সঙ্গে থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় কিডনি, মূত্রনালী এবং মূত্রথলির সমস্যা এবং তার জটিলতা। আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন ইউরোলজিস্ট ডক্টর তাজকিরা সুলতানা চৌধুরী, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন পড়েছিলাম, ৪৯ বছর বয়স, ওনার কিছু সমস্যা বলেছিলেন, যেমন বারবার প্রস্রাব হচ্ছে বা শীতকালে বেশি প্রস্রাব হচ্ছে এরকম অনুভব করছেন। উনি কিছু পরীক্ষা করিয়েছেন, যদিও তেমন কিছু ধরা পড়েনি। কিছু ঔষধ উনি সেবন করছেন, উনি উল্লেখ করেছিলেন। আপনার কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ আছে, ধন্যবাদ আপনাকে। ভাইটার নাম কিছুক্ষণ আমি মনে রেখেছিলাম, ভুলে গেলাম। আপনি অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনাকে আমি ফেলবো ফাংশনাল ইউরোলজিক ডিসঅর্ডারের মধ্যে। জিনিসটা কি, আপনার পার্সোনালিটি, আপনার প্রফেশন আমার জানতে হবে। আপনি সারাদিনে আপনি কয় গ্লাস পানি খান, আপনি কিভাবে চলাফেরা করেন, আপনি কি মোটর বাইক চালান কিনা, নিজে মোটর বাইক চালান কিনা বা সাইকেল চালান কিনা, তারপর হচ্ছে আপনার কনস্টিপেশন আছে কিনা, তারপর হচ্ছে আপনার সেক্সুয়াল ফাংশন কেমন, মানে এবং হচ্ছে যে আপনার পার্সোনালিটিটা কেমন। কারণ হচ্ছে যে যেটা হয়, ছোটবেলা থেকে কিছু মানুষ এভাবে তৈরি হয়, তারা বারবার নিজে কোনো একটা জায়গায় একটা টয়লেট দেখলে কোনো একটা কাজ, কারো যদি কাজের চাপ বেশি থাকে, এটা একটা হিউম্যান সাইকোলজি। সে ধরেন সে একটা প্রেজেন্টেশন দিবে, সে একজন হাই অফিসিয়াল, সে স্ট্রেসে থাকলে, যেমন আমি টিভি প্রোগ্রামে আসলাম, আমি নিজেও কিন্তু আসার আগে হঠাৎ মনে হয় না টয়লেটটা ভিজিট করে আসি, যে না যদি ওখানে যে আমার জন্য সমস্যা হয়। তো এই একটা সাইকোলজি নিয়ে বড় হয়, সে নিজে নিজে টয়লেট ভিজিট করে। নর্মালি কিন্তু 3 ঘন্টার আগে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের ব্লাডারটা একটা রিদমে 300 to 400 ml যখন জমে, তখন আমাদের সিগন্যাল যায় যে উই হ্যাভ টু অ্যাভয়েড। তো এখন কোনো মানুষ যদি নিজের থেকে 1 ঘন্টা পর পরে যে পড়ে, এটা তার একটা, সে সাইকেলের মধ্যে পড়ে যায়, এটা একটা। তবে উনার বয়স 49, আমি এটাকে বলবো না এটা যে সাধারণ জিনিস, তাকে চেক আপ করতে, পিভিআরটাই আসল না। আমি ওনার একটা ইউরোফ্লোমেট্রি দেখতে চাই, ওনার ফ্লো প্যাটার্নটা কেমন। যদি দেখি যে ওনার ফ্লো প্যাটার্নের মধ্যে মানে অ্যাবডোমিনাল প্রেশার, চাপ বিষয়টা আছে, পিভিআর নাই কিন্তু সে চাপ দিয়ে পানিটা বের করে ফেলে, তাহলে তো তাকে অবশ্যই চিকিৎসকের কাছে যে এটা চিকিৎসা নিতে হবে। তবে এটা মারাত্মক কিছু না, এটা চিকিৎসা আপনাকে করাতে হবে। আচ্ছা, খুব জটিল কোনো সমস্যা নয়, সেটা অবশ্যই বলা যেতে পারে, কিছু পরীক্ষা করা যেতে পারে। আরেকটা কথা হচ্ছে যে মনে করেন যখন ধরেন আপনাকে আমি এখন বকা দিলাম, আপনাকে একটা খারাপ কথা বললাম, তখন আপনার চোখে পানি আসলো, তাহলে আমি কি ভেবে নিব আপনার চোখে সমস্যা? না, তো সমস্যাটা হচ্ছে আপনার ইন্টারনাল, মানে ব্রেইনের অ্যামিগডালা বডি বলে একটা জিনিস আছে, ব্রেইনের একটা জিনিস, যে মানে এই সেনসেশন গুলো তার আছে যে না উনি আমাকে বাজে কথা বললো, তখন আপনার এক্সপ্রেশন হচ্ছে চোখ। তো ইউরিনারি ট্র্যাক্টও কিন্তু একটা ফ্লুইড, মানে একটা ওয়াটার রিটেনশন, সে বের করবে কি করবে না ব্রেইনের সাথে পুরোপুরি অনেক কিছুর উপর নির্ভরশীল। নার্ভাস সিস্টেমের সাথে পুরোপুরি 90% হচ্ছে নার্ভাস কন্ট্রোলে, 10% হচ্ছে আমি কন্ট্রোল করতে পারি। সুতরাং ওনার যদি অন্য কোনো কারণ আছে, যে শীতকালে এটা হবে, ওনার মাথায় ঢুকে গেছে। অবশ্যই সেটি আপনি সুন্দর করে বলেছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলবেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন, আমরা শুনছি। জি, আমার নাম মাসুক, আমার বয়স 55। জি, আমার একটু প্রস্তাব বলতে, আমার আসলে একটু 15-20 বছরের পরে থেকে আমার একটু প্রস্তাবের সময় মানে সিধা প্রস্তাব হয়, আর প্রস্তাবটা ক্লিয়ার হয় না, রাত্রে খুব অতিরিক্ত প্রস্তাব হয়। জি, আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, কোনো ইউরোলজিস্টের কাছে গিয়েছিলেন, আলট্রাসোনোগ্রাম করেছেন? আমি করছিলাম আমি কিন্তু বাইপাস করছিলাম। বাইপাস করার পরে আমার প্রস্তাবটা মানে ইনফেকশন হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। এরপর থেকে আমার ঢাকা থেকে ওনার একটু মানে এরমোজ দিছিল, এরমোজ খাওয়ার পর থেকে একটু ক্লিয়ার হয়, কিন্তু অতিরিক্ত প্রস্তাব হয়। ডায়াবেটিস আছে কিনা, জানার মতে ডায়াবেটিস আছে কিনা? না না, আমার ডায়াবেটিস নাই, কিডনিও কোনো সমস্যা নাই। কখনো নল ঢুকাতে হয়েছিল কিনা? প্রস্রাবের রাস্তায় কখনো নল দিতে হয়েছিল আপনার? দর্শক, হ্যাঁ, আমি যখন বাইপাস করছিলাম তখন কিন্তু প্রস্তাব বন্ধ হয়ে গেছিল, তখন আমি নল ঢুকাইছি। আচ্ছা, জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করবার জন্য। ধন্যবাদ আপনাকে। রাতে ঘন ঘন প্রস্রাব হয়, 55 বছর বয়স বলেছেন। 55 বছর বয়স, রাতে ঘন ঘন প্রস্রাব হয়। ওনার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস নাই। আবার উনি বলছেন প্রস্রাবের ধারাটা 2 ধারায় মানে ভেঙে ভেঙে হয়, একটানে উনি করতে পারেন না, সেজন্য উনি ইউরোম্যাক্স জাতীয় একটা ওষুধও খান। এখন এই যে রোগীটা, ইনি কিন্তু পিওরলি একজন ইউরোলজির পেশেন্ট, আমাদেরই পেশেন্ট। ওনারই সমস্যাটা দীর্ঘমেয়াদী, ইউরোলজির সমস্যাটা। সে দীর্ঘমেয়াদীটা কীরকম, উনি মিনিমাম 5 থেকে 7 বছর হতে পারে, কারণ যখন থেকে ওনার বারবার ইনফেকশন হচ্ছে, উনি ওষুধ খেয়েছে এবং এই ইনফেকশনটা ওনার মূত্র নালীটা চেপে যেতে পারে, চিকন হয়ে যেতে পারে, এটা তার আগে থেকে হয়তো আছে। সেটা চিকিৎসা উনি পুরোপুরি নিয়েছেন কিনা আমি জানি না। পাশাপাশি এই বয়সে 55 বছর বয়সে তো প্রোস্টেট গ্ল্যান্ডও বড় হয় ছেলেদের, এবং বড় হলেই যে সমস্যা করে তা কিন্তু না।
কারো যদি একই সঙ্গে তার লাইফস্টাইল এমন যে সে প্রস্রাব জমায় রাখে, ইনফেকশন হয়, সেটার জন্য তার সিমটম বেড়ে যায়। আর প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে তো সিমটম নিজে করবে। এখন ওনার জন্য পরামর্শ কি? ওনার জন্য অবশ্যই পরামর্শ, মানে আমরা মুখে মুখে বা ফোনে ওনার চিকিৎসা না, ওনাকে সরাসরি সামনে আসতে হবে। ওনার মানে স্কোরিং করব আমরা, যে উনি কোন স্কোর, যেহেতু ওনার অপারেশন করা, বাইপাস করা মানে হচ্ছে আপনি কিন্তু এখন সুস্থ, এখন আপনার হার্টের সমস্যাটা কন্ট্রোলে আছে। বাইপাস করা মানে হচ্ছে আপনার উপরে যে কোনো কাজই করা যাবে, আপনি ফিট এখন। তা আপনাকে এখন দেখতে হবে আপনার মূত্রটা ঠিক মতো জমে কিনা, মানে আপনার কিডনি ঠিক মতো কাজ করছে কিনা, মূত্রটা সঠিক সময়ে এসে আপনি বের করতে পারছেন কিনা। যদি বের করতে পারার এখানে কত বাধা থাকে কোনো, সেই বাধাটা প্রোস্টেটেড গ্ল্যান্ডের জন্য হতে পারে, স্ট্রিকচার হতে পারে, মানে মূত্রনালীটা চিকন হয়ে যেতে পারে। দুইটারই চিকিৎসা আছে। ওনার ক্ষেত্রে আমার মনে হচ্ছে ওনার মানে একজন ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে অবশ্যই কিছু নির্দিষ্ট বা সিলেক্টিভ পরীক্ষা আপনার বাসার কাছাকাছি আপনার সুইটেবল মানে সুবিধাজনক দূরত্বে যিনি একজন বিশেষজ্ঞ ইউরোলজিস্ট আছেন তার সঙ্গে আপনি সরাসরি দেখা করেন এবং আপনাকে ওনারা অ্যাসেস করবে যে আপনি কোন পর্যায়ে আছেন, আপনাকে কি ওষুধ দিলে আপনি ভালো থাকবেন নাকি আপনাকে অপারেশনে যেতে হবে, মানে মূত্রথলির যে মাংস বৃদ্ধি হয় সেটা ঠিক করে দিতে হবে। তো আমি মনে করি এটা ভয়ের কিছু না, এটা চিকিৎসা আছে, আপনি যোগাযোগ করুন। জি, আমাদের একটু এভাবে জানা দরকার যে আসলে আপনি যেহেতু ইউরোলজি ডিপার্টমেন্টে দীর্ঘদিন কাজ করছেন, আমাদের দেশে ইউরোলজিক্যাল কমপ্লিকেশনের পরিমাণটা কিরকম, আপনাদের এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আছে কিনা? বা অসাধারণ একটা প্রশ্ন করেছেন। আমরা অনেক সময় দেখি যে অনেকেই এই চিকিৎসা করাতে গিয়ে অনেক দিন ঘুরছেন, বিভিন্ন সময় ঘুরছেন, বাচ্চারা অনেক সময় ঘুরছেন, কিন্তু সঠিকভাবে হয়তো বা পুরোপুরি কিওর হচ্ছেন না। আপনি একই সঙ্গে একটা পুরো চিত্রটা তুলে এনেছেন একই সঙ্গে, আপনাকে এর জন্য ধন্যবাদ। সেটা হচ্ছে আমরা মানুষরা তো বেঁচে থাকতে চাই, দীর্ঘদিন সুস্থ থাকতে চাই। একটা ছোটোখাটো বিষয় নিয়ে যদি আমার শারীরিক ত্রুটি থেকে যায়, অসুবিধা থাকে, সেটা কিন্তু আমাকে কাজ করতেও বাধা দেয়, শারীরিক মানসিক সব ধরনের চাপের মধ্যে ফেলে দেয়। তো আমাদের দেশে আমরা মেডিকেল কলেজ হসপিটালটা একটা টার্সিয়ারি লেভেল হসপিটাল, ওখানে যখন আউটডোরে পাই, বিশ্বাস করেন মানে সাধারণ কোনো রোগী থাকে না, এক তো জ্বালাপোড়া, সবই কমপ্লিকেটেড। বিশেষ করে যেমন একটা পাথর, একটা স্টোন ডিজিজ, একটা ছোট্ট একটা পাথর একটা গোটা কিডনিতে খেয়ে ফেলতে পারে, শেষ করে দিতে পারে। 2 দিন আগেও আমি একটা কাজ করলাম, কিডনিতে তার মনে হয়েছে একটা সিস্টিক মানে পানি ভর্তি একটা ফোসকা হয়ে গেছে, পানির ফোসকায় ভর্তি। কারণ একটা পাথর ছিল, উনি ভদ্রমহিলা, ওনার বয়স এখন হচ্ছে 69, মানে উনি গ্রামে থাকেন, ওনার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভালো ভালো অফিস মানে চাকরি করেন, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, বাট ওনারা বলছেন মা আসতে চান না, ওনারা বলছেন মা চিকিৎসা, আমরা চিকিৎসা করাচ্ছি, কিন্তু ওনাকে আমাদের কেউ বলে নাই। একটা পাথর আটকে তার কিডনিটার মুখ বন্ধ হয়ে তার পুরো কিডনিটা ফুলতে 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 ওই কিডনিটা বাদ। ওই পাথর এখন অপারেশন করেই বা কি লাভ, তার তো এখন কিডনি তো প্রাথমিক অবস্থায় যদি অথচ একটা পাথরের জন্য অনেক সময় দেখা যায় এই বয়স্ক মানুষটা তো এমনিতেই দুটো কিডনি আস্তে আস্তে দুর্বল হবে, কারণ তার হাইপারটেনশন থাকে, কারো কারো ডায়াবেটিস থাকে, আগে থেকেই দুর্বল। যখন একটা কিডনি পুরোটা বাদ হয়ে যায়, ওই কিডনিটা ফেলে দিলাম, তখন এই পেশেন্টটা কিন্তু 5-6 মাসের মধ্যে আবার রেনাল ফেলিউরে চলে যেতে পারে, তখন তার ডায়ালাইসিস লাগবে। আপনি ভাবেন ছোট্ট একটা পাথর, সময় মতো যদি চিকিৎসা, এটা তো গেলে পাথর। তারপর হচ্ছে অনেক জন্মগতভাবে কিডনির নালীটা বন্ধ থাকে, যেটার ধরাটাই পরে 25-26 বয়সে যায়, এটা আমাদের বই খাতাতে আছে। কারণ কিডনি তো 2টা, পেশেন্টরা জন্মগত ত্রুটিগুলো অনেক সময় অনেক পরে ধরা পড়ে, এখন ধরা পড়লো কেন, ধরেন উনি এখন সন্তান সম্ভব বা উনি এখন অন্য কারণে আল্ট্রাসোনোগ্রাম করছেন, তখন বললো তোমার তো কিডনিটা ফুলে আছে। আমাদের আসলে সময় একদম শেষ হয়ে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না। নিশ্চয়ই অন্য কোনো দিন আলোচনা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কিডনি, মূত্রথলি এবং মূত্রনালীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি, এবং আমরা একটি বিষয়ে কনফার্ম হতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে যদি সমস্যার প্রথমেই আমরা জিনিসটিকে নজর দিই এবং চিকিৎসকের পরামর্শ নেই, সঠিক চিকিৎসা গ্রহণ করি, তাহলে অবশ্যই আমরা কমপ্লিকেশন বা জটিলতাগুলোকে এড়াতে পারবো। আপনারা সকলেই নিশ্চয়ই এই বিষয়ে সচেতন থাকবেন, এবং সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আগামী সপ্তাহে সুস্থ থাকুন দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।